আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয় বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। শুক্রবার সাভারে সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে 2 দিনব্যাপী 15তম সোশ্যাল বিজনেস ডে। শুক্রবার সকালে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব। Making the message loud and clear for all of us who are here. And we always kind of felt when we came to Social Business Day, it's a gathering of family members. স্বৈরাচার সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর প্রথম এই দিবস পালন করতে পারল বাংলাদেশ। And Bangladesh did something fantastic. Despite all the gloomy world, they have done amazing things. Young people came out. They said enough is enough. Get out. They gave their life. বলেন, পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে, ধ্বংসের আগেই সঠিক পথ ধরতে হবে। Bring change not only one country, it's a whole world, whole civilization. We can do it. Let's make it happen. Thank you very much. 2 দিনের এই সম্মেলনে 25টিরও বেশি দেশ থেকে 180 জনেরও অধিক বিদেশি সহ সহস্রাধিক অংশগ্রহণ করেছেন। সাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা। ইঞ্জিনের সমস্যা দেখা দেয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল 8:38 ঢাকা থেকে উড্ডয়ন করে BG584 ফ্লাইটটি। তবে প্রায় 2500 ফুট উচ্চতায় পৌঁছানোর পর ইঞ্জিনজনিত সমস্যার বিষয়টি টের পান পাইলট এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। বিমানটি সকাল 8:59 নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানের 154 জন যাত্রী এবং 7 জন ক্রু সদস্য সবাই নিরাপদে রয়েছেন। নতুন নতুন কৌশলে বাড়ছে মাদকের পাচার। যদিও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গেল বছরের তুলনায় চলতি বছরের প্রথম 4 মাসে মামলা হয়েছে প্রায় দ্বিগুণ। তারপরও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে মাদক জগতের গডফাদাররা। বিশেষজ্ঞরা বলছেন, দেশে মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। এখন যে কেউ চাইলেই মাদক সেবন বা পরিবহন করতে পারে বলেও মন্তব্য করেন অপরাধ বিশেষজ্ঞরা। বিস্তারিত নাইম আলজিকোর প্রতিবেদনে। মাদকের থাবায় ধুঁকছে দেশ, ধুঁকছে অসংখ্য নারী, পুরুষ ও শিশু। উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সব শ্রেণী পেশার মানুষের মধ্যে বাড়ছে মাদকাসক্তির প্রবণতা, যাদের মধ্যে অধিকাংশই কিশোর তরুণ। একটি বেসরকারি সংস্থার তথ্য বলছে, দেশে মাদক সেবী প্রায় 1.5 কোটি। এর মধ্যে 1 কোটি মাদকাসক্ত এবং বাকি 50 লাখ মাঝে মধ্যে মাদক সেবন করে। মাদকাসক্তদের 80%ই কিশোর তরুণ, যার মধ্যে 60% বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। মাদকাসক্তদের 30% শুধু নেশার খরচ জোগাতে অপরাধ ও অপরাধকর্মে জড়িয়ে পড়ছে। মাদকের এমন অবাধ ব্যবহারের জন্য সরকারের ব্যর্থতাকেই দুষছেন অপরাধ বিশেষজ্ঞরা। বলছেন, মাদক নিয়ন্ত্রণে বাহক ও সেবককে আইনের আওতায় আনতে পারলেও কোনো গডফাদারকে ধরতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। মাদকটা হয়ে গেছে এখন চয়েসের বিষয়, অর্থাৎ কেউ যদি মাদক গ্রহণ করতে না চায় সেই সুযোগও আছে, আর যদি কেউ গ্রহণ করতে চায় সেই সুযোগও আছে। মাদক বিক্রি করার জন্য যারা বাহক, এদের যারা নেতা, যারা পৃষ্ঠপোষক, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এটি আনতে না পারলে আসলে এটি শুধু প্রতি বছর দিবসই পালন করা হবে, ওই দিবসের মতো থাকবে। মাদকাসক্ত ব্যক্তির সংখ্যাটা বাড়তে থাকবে, মাদকের সহজলভ্যতা আরও বেশি সহজ হবে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গেল 3 বছরের পরিসংখ্যান বলছে, চলতি বছর মাদকের চালান যেমন বেশি ধরা পড়েছে, তেমনই বেড়েছে অভিযানের সংখ্যা। 2023 সালে মাদকের মামলা ছিল 19,238টি, যা পরের বছর কমে দাঁড়ায়
14,686টিতে। আর চলতি বছর শুরুর 4 মাসেই মাদকের মামলা হয়েছে 6,177টি। সংস্থাটি বলছে মাদক পাচারে কৌশল পাল্টেছে মাদক ব্যবসায়ীরা, সেই সাথে নিজেদের গোয়েন্দা তথ্যের কৌশলও পাল্টাচ্ছে সংস্থাটি। সীসা বার বা অন্যান্য যে বারগুলো ছিল, অনেক সময় পলিটিক্যাল চাপের কারণে আমরা সেগুলো ভিজিট করতে যেতে পারতাম না বা বিভিন্ন সমস্যা ছিল, কিন্তু বর্তমানে সেসব কোনো চাপ নেই। আমরা নিয়মিতই সেখানে অভিযান করছি এবং সম্প্রতি প্রায় 1,60,000 পিস ইয়াবা সহ বিশাল এক চালান আমরা জব্দ করেছি। বেশ কিছু সীসা বারে অভিযান পরিচালনা করেছি এবং এসব অভিযানগুলো অব্যাহত আছে। সংস্থাটির দাবি, দেশে মাদক তৈরির কোনো কারখানার অস্তিত্ব নেই, তবে বাংলাদেশকে লক্ষ্য করেই অসংখ্য ফেন্সিডিল ও ইয়াবার কারখানা গড়ে উঠেছে ভারত ও মিয়ানমার সীমান্তে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে দেশে 80% গাঁজা ও ফেন্সিডিল প্রবেশ করে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া রুট দিয়ে, আর মিয়ানমার থেকে ইয়াবা ঢোকে টেকনাফ দিয়ে। এসব রুট বন্ধে বিজিবির সাথে কাজ করছে বলেও জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নিজেদের ফায়দা আদায়ের জন্য ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছে একটি সুবিধাভোগী চক্র। সকালে নয়াপল্টনের রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, রক্ত সংগ্রামের মধ্য দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে সামনের দিনে ভালো রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। সংস্কার করে দ্রুত নয়, যৌক্তিক সময় সরকার নির্বাচন দেবে বলেও প্রত্যাশা বিএনপির এই নেতার। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা সরকারের সমালোচনা করি, অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে যে আশা ও আস্থার সঞ্চার হয়েছে তা নষ্টের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে তিনি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব আরোপ করেন। বলেন, বিএনপি এমন একটি সরকার চায় যারা অতীতের অন্যায় অবিচার থেকে শিক্ষা নিয়ে বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করবে এবং জনগণের অধিকার রক্ষা করবে। আলোচনা সভার সম্মানিত আমাদের অন্যান্য সদস্য উপস্থিত হচ্ছে। এখন আপনাদের সম্মুখে ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের সভাপতি। জনপ্রত্যাশা পূরণে দল নয়, দেশ ও জাতির স্বার্থে কাজ করবে এমন রাজনীতি দেখতে চান বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আগামী রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, আগামী রাজনীতি যেন স্বচ্ছ সুন্দর হয় এমন আশার কথাও জানান তিনি। পরে কুলাউড়া উপজেলার শেরপুর গ্রামে হত্যাকাণ্ডের শিকার নাফিসা জান্নাতের কবর জিয়ারত করেন জামায়াত আমির। এ সময় নাফিসা হত্যাকাণ্ডে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি, দোয়া করবেন।
জুলাই সনদ আদায়ে 1 জুলাই শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। এছাড়া 8 জুলাই নতুন বাংলাদেশ দিবসের সরকারি ঘোষণা বাতিল করা না হলে ওই দিন জুলাই বেহাত দিবস পালন করবে সংগঠনটি। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জানানো হয়, বেঁধে দেয়া 30 কার্যদিবস পার হলেও জুলাই সনদের বাস্তবায়ন হয়নি। জুলাই সনদ আদায় 1 জুলাই শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ লাল মার্চ করবে ইনকিলাব মঞ্চ। এতে অংশগ্রহণ করবে জুলাই শহীদ পরিবার ও আহতরা। দাবি আদায় না হলে টানা আন্দোলন হবে বলেও জানানো হয়। সরকারের নিষ্ক্রিয়তা আমরা মানব না। আগামী জুলাইয়ের 1 তারিখ মানে লাল জুলাইয়ের প্রথম দিনে আপনারা ইতিমধ্যে জানেন ইনকিলাব মঞ্চ জুলাই সনদ আদায়ের দাবিতে লাল মার্চ ঘোষণা করা হয়েছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউয়ে এইখানে ছাত্র জনতা মানিক মিয়া এভিনিউয়ে রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ প্রদান ও রাখাইনে করিডোর দেওয়ার উদ্যোগ বন্ধ এবং জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার বিভিন্ন দাবিতে দুদিনব্যাপী ঢাকা চট্টগ্রাম রোড মার্চ শুরু করেছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ। শুক্রবার এসব দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শুরু করে সংগঠনটি। রোড মার্চটি নারায়ণগঞ্জ কুমিল্লা হয়ে রাতে ফেনী পৌঁছাবে। কুমিল্লার প্রথম দিনে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার সকালে ফেনী থেকে যাত্রা শুরু করে কয়েকটি পথসভা করে চট্টগ্রাম বন্দরের সামনে সমাপনী সমাবেশের মাধ্যমে রোড মার্চ শেষ হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্দর পরিচালনা করতে হবে। 2 রাখাইনে করিডোর দেওয়ার মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী প্রক্সি যুদ্ধে জড়িয়ে ফেলার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। 3 স্টার্লিং সমরাস্ত্র কারখানা করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করতে হবে। চীনের কুনমিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে মুখ খুলেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, প্রতিবেশী অঞ্চলের ঘটনা প্রবাহের ওপর তারা নিবিড় নজর রাখছে, কারণ এটি তাদের জাতীয় স্বার্থ নিরাপত্তার সাথে জড়িত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রতিটি দেশের সঙ্গে সম্পর্কের নিজস্ব ভিত্তি থাকলেও পরিবর্তিত প্রেক্ষাপটও বিবেচনায় রাখা হয়। একই ব্রিফিংয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং 2026 সালে শেষ হতে যাওয়া গঙ্গা পানি চুক্তির প্রসঙ্গ ওঠে। জবাবে ভারত জানায়, বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো ন্যায় বিচারের ভিত্তিতে সমাধানের অপেক্ষায় আছে এবং নদী সমস্যা নিয়ে আলোচনার জন্য 2 দেশের যৌথ নদী কমিশন রয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা। ইসকনের অধীনে সারা দেশে 128টি রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। সকাল থেকে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুক্রবার বিকেলে রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন হবে। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়। সারা দেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম পবিত্র উৎসব রথযাত্রা। যেমনটি বলছিলাম, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিকেলে এই উৎসব পালিত হবে। চলছে আগ মুহূর্তের প্রস্তুতি। বিস্তারিত জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রথযাত্রার ঠিক আগ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? সারা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আর কয়েক ঘন্টা পরেই কিন্তু রথযাত্রার যে টান সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমরা যদি দেখাই যে ভক্তবিন্দুরা কিন্তু এখনও লাখো লাখো ভক্তবিন্দুরা কিন্তু যে ধামরায় যে ঐতিহ্যবাহী যে যশো মাধবের যে রথ মন্দিরে তারা উপস্থিত হয়েছে। এরই সঙ্গে কিন্তু যে ভক্তরা কলা চিনি কিনতে শুরু করেছে এবং কলা চিনি দিয়ে আপনার এই রথের যে
টান সেটা কিন্তু আসলে রথ চলাকালে কলা চিনি ছিটিয়ে দিবেন এবং যে তাদের যে মনের আকাঙ্ক্ষা এবং তাদের যে বাসনা সেটা কলা চিনি দিয়ে ভক্ত হিসেবে এই রথযাত্রা অর্থাৎ এই 6তলা রথটি আপনি দেখছেন যে এখন মাধববাড়িতে রয়েছে। মাধববাড়িতে জগন্নাথ মাসির বাড়িতে যাবেন এবং সেখানে থাকবেন। এই রথে কিন্তু টেনে নিয়ে যাবে সেই তাদের যাত্রা বাড়িতে। এবং আমরা যদি একটু দেখি যে এখনও যে ভক্তরা কিন্তু দেখছেন যে লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এই ধামরায়ের ঐতিহ্যবাহী রথ এবং রথের যে মন্দিরে কিন্তু তারা আসতে শুরু করেছে এবং দেশ বিদেশের থেকে কিন্তু এই রথযাত্রায় কিন্তু যারা এই রথে যারা আসার তারা কিন্তু আসতে শুরু করেছে এবং মন্দিরকে ঘিরে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই রথযাত্রার উৎসবকে কেন্দ্র করে কিন্তু আপনারা জানেন যে মাসব্যাপী মেলা হয় এবং এই রথযাত্রার ঘিরে কিন্তু আপনারা দেখছেন যে ভক্তবিন্দুরা কিন্তু আসতে শুরু করছে। যেহেতু কোভিডের একটি সময় রয়েছে সেখানে যাতে যে দূরত্ব বজায় রেখে কিন্তু আসলে যে নির্দেশনা সেটাও কিন্তু আসলে দেওয়া হচ্ছে এবং আরেকটু পরে কিন্তু মূর্তিগুলো কিন্তু এখানে আনা হবে এবং মূর্তিগুলো যে 9টি ধাপ রয়েছে সেই ধাপে কিন্তু দেখছেন যে 6তলা যে রথটির এইখানে কিন্তু যে মূর্তিগুলো রাখা হবে একই সঙ্গে কিন্তু টান দেওয়া হবে ঠিক আর কয়েক ঘন্টা পরে। এই ছিল আমার কাছে ধামরায়ের রথযাত্রার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী। বেড়েছে বেশিরভাগ সবজির দাম। হঠাৎ চালের দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। এই অস্থিরতার কারণ হিসেবে অপর্যাপ্ত সরবরাহ এবং সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা। বাজারে কঠোর মনিটরিংয়ের দাবি ক্রেতাদের, তবে ডজনে কমেছে ডিমের দাম। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা সমাগম অনেকটাই কম রাজধানীর কারওয়ান বাজারে। 2 সপ্তাহের ব্যবধানে এক লাফে বেড়ে গেছে সবজির দাম। পটল, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা, কচুমুখী, বেগুন, গাজর সহ বেশিরভাগ সবজি কেজিতে দাম বেড়েছে প্রায় 10 থেকে 15 টাকা। এমন দাম দেখে হতাশ বাজারে আসার ক্রেতারা। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত সরবরাহ না থাকায় সবজির দাম বাড়তি। এসব নিত্য প্রয়োজনীয় জিনিস ক্ষমতার বাইরে চলে গেছে। কিছুদিন আগে 2-4 দিন আগে দেখলাম আবার চালের দাম, আটার দামও বেড়ে গেছে। যারা আমাদের মতো মধ্যবিত্ত আছে আমাদের কেনাকাটায় সমস্যায় পড়তে হয়। বৃষ্টির কারণে, রোদ্রের কারণে মালটা ফলন কম, এই কারণে মালটা আমদানি কম, তার কারণে কেজিতে 10-15 টাকা মাল একটু বাড়তি। এদিকে ঈদের পরে বেড়েছে সব ধরনের চালের দাম। আগের তুলনায় কেজি প্রতি 6 থেকে 10 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে মিনিকেট, নাজিরশাইল, আটাশ, কাটারি ভোগ, আমন ও পোলার চাল। চাউলটা আসলে ডেইলি আমাদের লাগে। এটা আমার মনে হয় যে সরকার বা এইখানে যারা দায়িত্ব আছে তাদের সবারই নজর দেওয়া হচ্ছে। সিন্ডিকেট যেটা ছিল করে একটু আপনার সচেতন থাকতো তাহলে মনে হয় আমাদের চালের দামটা একটু কিছুটা কমতো। বিক্রেতাদের দাবি সিন্ডিকেটের কারসাজিতে বেড়েছে চালের দাম। চালের দাম বাড়ছে, এই কারণে মানুষের কাছে টাকা পয়সা নেই, বাজারে কোনো খরিদ্দার নেই। এমন বাড়াইছে প্রতি কেজি একসঙ্গে প্রতি কেজিতে 500 টাকা বাড়াই দিছে। হ্যাঁ, এটা সিন্ডিকেট ছাড়া কিছু না। আর আমাদের এখানে আসা ম্যাজিস্ট্রেট আসছে তদারকি করে, আমাদের এখানে তদারকি কোনো লাভ নেই। বাজারে মুরগির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মাছের দাম। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। উচ্চশিক্ষায় এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রডের আয়োজনে রাজধানীতে হয়ে গেল অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো। এতে অংশ নেয় মোনাশ, ম্যাকুয়ারি, এডিলেইড সহ নামকরা 30টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট। এক্সপোতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে স্কলারশিপ প্রাপ্তি ও অন স্পট অ্যাডমিশন অ্যাসেসমেন্টের সুযোগ পায় শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোহাম্মদ রব্বানী হুসাইন। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক সাজ্জাদুর রহমান, মহাব্যবস্থাপক ফারহানা নাজরিন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দর্শক, আর শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে 16 রান সংগ্রহ দাঁড়িয়েছে। আর এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।